আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই পর্বে কথা বলবো আমাদের প্রথম অধ্যায়ের আরেকটা বেসিক পার্ট নিয়ে। বেসিক পার্টের টাইটেল কি? আহ, রসায়নের সাথে বিজ্ঞানের অন্যান্য শাখার সম্পর্ক। অর্থাৎ কেমিস্ট্রি যে বিজ্ঞানের একটা অংশ, এই অংশের সাথে বিজ্ঞানের যে অন্যান্য সেক্টরগুলো রয়েছে, যেরকম ফিজিক্স রয়েছে, বায়োলজি রয়েছে, ইভেন ম্যাথ রয়েছে, তার মানে এই প্রত্যেকটা শাখা কিন্তু একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। এবং যদি আমি পার্টিকুলারলি বলতে চাই, কেমিস্ট্রির সাথে সবারই একটা রিলেশন রয়েছে। বলো ফিজিক্সের সাথে, বলতে পারো বায়োলজির সাথে, আর ম্যাথের সাথে তো হিসাব নিকাশ তো সবগুলো সেক্টরেই আমাদের দরকার হয়। তো এখানে কিন্তু একটা শাখার সাথে একটা শাখার সম্পর্ক আছে। আমরা এখন এই বিষয়গুলো আসলে জানার চেষ্টা করবো যে আসলে সম্পর্কগুলো কার কার সাথে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। খেয়াল করো, পয়েন্টগুলো একটু দেখো। ফার্স্টে আমরা ফোকাস করতেছি জীববিজ্ঞান, মানে বায়োলজির সাথে কেমিস্ট্রির একটা সম্পর্ক। সো দেখো, বায়োলজির সাথে কেমিস্ট্রি ওতপ্রোতভাবে জড়িত, মানে এটার রিলেশনটা অনেক বেশি। এবং বায়োলজি এবং কেমিস্ট্রি মিলে কিন্তু আমাদের নতুন একটা সেক্টর তৈরি হয়েছে, বায়োকেমিস্ট্রি। অর্থাৎ বায়োলজি কেমিস্ট্রি সংমিশ্রণে যে উপাদানগুলো আমরা তৈরি করতে পারি। এখানে দেখো যে এই যে পয়েন্টগুলো এখানে মানে বলা হচ্ছে, ফার্স্ট অফ অল সালোক সংশ্লেষণ। আমরা জানি যে ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া উদ্ভিদ নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে। তো এখন এই যে প্রসেসটা, মানে তৈরি করার প্রক্রিয়াটা হচ্ছে বায়োলজির, কিন্তু উপাদানগুলো কিন্তু কেমিস্ট্রির উপাদান। তুমি ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে কি কি প্রয়োজন হয়? আমার কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হচ্ছে, আমার পানির প্রয়োজন হচ্ছে, আমার এখান থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, আমার এখান থেকে অক্সিজেন তৈরি হচ্ছে। তাহলে উপাদানগুলো কিন্তু কেমিস্ট্রির উপাদান। কার্বন ডাইঅক্সাইডের কথা বলো, পানির কথা বলো, গ্লুকোজের কথা বলো, অক্সিজেনের কথা বলো, মানে বিক্রিয়ক এবং উৎপাদ সবাই কিন্তু কেমিস্ট্রির উপাদান। আমরা যদি এটাকে এরকম দেখাই যে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি ইজ ইকুয়ালস টু C6H12O6 প্লাস O2, আমরা বিক্রিয়াটা ব্যালেন্স করলাম না? আচ্ছা, তো এই যে তাহলে এই যে উপাদানটা, এই উপাদানগুলো হচ্ছে কেমিস্ট্রি, বাট প্রসেসটা হচ্ছে বায়োলজির। মানে উদ্ভিদ যে এই যে কাজটা কমপ্লিট করবে, এখানে যে প্রসেসটা সে ফলো করবে, সেই প্রসেসটা হচ্ছে বায়োলজির। আর যেগুলো কাঁচামাল হিসেবে সে ব্যবহার করবে বা উৎপাদ হিসেবে যেগুলো সে তৈরি করবে, এগুলো হচ্ছে কেমিস্ট্রির উপাদান। সো এই যে এখানে এই ব্যাপারটাই বোঝানো হয়েছে। নাম্বার 2 দেখো, বিপাক। আচ্ছা, বিপাক জিনিসটা কি দেখো, এই যে বিপাক জিনিসটা হচ্ছে যে প্রাণীদেহে গ্রহণকৃত বিভিন্ন প্রকার খাদ্য আমাদের এটিপি উৎপন্ন করতে পারে। এটিপি খাদ্য থেকে আমরা আসলে এটিপি উৎপন্ন করি। এটিপি জিনিসটা কি? এডিনোসিন ট্রাইফসফেট। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো যে আমরা যে খাবারটা গ্রহণ করি, এই খাবারের মধ্যে এনার্জি আমাদের দেহ সরাসরি গ্রহণ করতে পারে না। এটা কিছুটা যদি আমি একটু উদাহরণ দিই তোমাদেরকে, ডলার ফর এক্সাম্পল, ধরো আমাদের বাংলাদেশি টাকা, এটাকে আমরা কি করি, ডলারে কনভার্ট করে ইউএসএ বা অস্ট্রেলিয়াতে আমরা এটা ব্যবহার করি। এখন আমরা যদি টাকা নিয়ে অস্ট্রেলিয়াতে যাই বা অন্য কোনো একটা দেশে যাই, আমাদের এই টাকার কোনো দাম নেই। আমাদের 500 টাকার নোট কেউ সেখানে 1 টাকা, মানে সেখানে কেউ 1 টাকা দিয়েও তোমাকে মূল্য দিবে না। কেন? কারণ ওই টাকাটা ওই দেশে চলে না। তোমাকে কি করতে হবে, এই 500 টাকাটাকে তোমার ডলারে কনভার্ট করতে হবে। যদি তুমি ইউএসএ যাও, ইউএস ডলার, অস্ট্রেলিয়াতে গেলে অস্ট্রেলিয়ান ডলার, এরকম ডলারে যখন কনভার্ট করে ফেলবা, তখন সেটার দাম আছে। তো খাবারের মধ্যে যে এনার্জি, এটা আসলে আমাদের দেহ চিনে না। আমাদের দেহ চিনে হচ্ছে এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট। আচ্ছা, তাহলে এই যে শর্করা জাতীয় যে গ্লুকোজকে ভেঙে আমরা প্রোটিন জাতীয় খাদ্য অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়। অর্থাৎ আমরা এই যে গ্লুকোজকে ভেঙে ফেলতেছি, গ্লুকোজকে শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে আমরা গ্লুকোজে পরিণত করতেছি। তারপরে অ্যামাইনো অ্যাসিড, প্রোটিনকে ভেঙে আমরা অ্যামাইনো অ্যাসিডে পরিণত করতেছি। তো এই যে ব্যাপারগুলো আর কি, এই ব্যাপারগুলো সবই কিন্তু কেমিস্ট্রির উপাদান, কেমিক্যাল উপাদান। এখানে এইটাই জাস্ট বোঝানো হচ্ছে। 3 নম্বর, ডিএনএ ও জিন তত্ত্ব। জীবের বংশগতির বাহক ডিএনএ এবং আরএনএ মূলত কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাসের সমন্বয়ে গঠিত হয় জৈব অণু। অর্থাৎ আমাদের যে ডিএনএর যে স্ট্রাকচার, সেখানে কিন্তু আমরা কার্বন পাবো, হাইড্রোজেন পাবো, এই উপাদানগুলো আমরা সব থেকে বেশি পাবো। ডিএনএর মধ্যে কার্বন, হাইড্রোজেন, তারপরে আরও অন্যান্য উপাদান থাকে, ফসফেট থাকে আর কি। তো এই ফসফরাসকেও সেখানে পাওয়া যেতে পারে, নাইট্রোজেনকে সেখানে পাওয়া যেতে পারে। তো এই গঠনগুলো এখানে জাস্ট বর্ণনা করা হয়েছে। তাহলে ওভারঅল কথা হলো, বায়োলজির সাথে কেমিস্ট্রি রিলেশনটা কীরকম? মূলত এখানে বায়োলজির প্রসেসগুলো, বায়োলজি জাস্ট হচ্ছে প্রসেস, আর এদের কাঁচামাল বা উপাদানগুলো হচ্ছে কেমিস্ট্রির। তো মনে রাখবা, কেমিস্ট্রির উপাদান ব্যতীত বায়োলজির কোনো প্রসেস আসলে কখনো কার্যকর হবে না। ফর এক্সাম্পল, ধরো তুমি ভাত রান্না করতে জানো, কিন্তু তোমার কাছে চাল নাই, তাহলে তুমি যতই ভাত রান্না করতে জানো, তোমার এটা লাভ হবে না। আবার তোমার কাছে চাল আছে, কিন্তু তুমি রান্না করতে জানো না, তাতেও এখানে ভাত হবে না। ব্যাপারটা তোমাকে দুইটা মিলিত হয়েই কাজটা করতে হবে, প্রসেসটাও জানতে হবে, কাঁচামালও লাগবে। দুইটা মিলেই কিন্তু আমরা আসলে এই উপাদানগুলো তৈরি করতে পারবো আর কি। সো এই দিক থেকে বায়োলজি এবং কেমিস্ট্রি একদম ওতপ্রোতভাবে জড়িত, একটার সাথে একটা সম্পর্ক অনেক অনেক বেশি। নেক্সট টপিক দেখো কি বলছে। এবার বলতেছে যে পদার্থবিজ্ঞানের সাথে রসায়নের সম্পর্ক কি।
পদার্থ এবং রসায়ন কিন্তু একে অপরের সাথে জড়িত। নাম্বার 1, পারমাণবিক গঠন। খেয়াল করো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের অবস্থান, এদের গতিবিধি। এই যে গতিবিধি কথাটা বললাম না, গতিবিধি বলতে ইলেকট্রন ঘুরছে, কত বেগে ঘুরছে, তারপরে এদের কৌণিক ভরবেগ বলতে একটা আইটেম আছে। সো এই যে ব্যাপারগুলো, এগুলোর সাথে ফিজিক্স রিলেটেড। কোয়ান্টাম মেকানিক্স দিয়ে ব্যাখ্যা করা যায়। নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি একই সূত্রে গাঁথা, দুটো ইম্পর্টেন্ট জিনিস। নিউক্লিয়ার ফিজিক্স এবং নিউক্লিয়ার কেমিস্ট্রি দুইটা একই সূত্রে গাঁথা, দ্যাট মিনস দুইটা একই রকম জিনিস, দুইটা একটার সাথে আরেকটা জড়িত। অর্থাৎ তোমাদের কেমিস্ট্রির যে ভিতরগত জিনিসগুলো, যেরকম ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো ঘুরছে, বিশেষ করে ইলেকট্রনটা ঘুরছে নিউক্লিয়াসের বাইরে কক্ষপথে। এখানে একটা ভর আছে, বেগ আছে, কৌণিক ভরবেগ বলতে একটা আইটেম আছে, কক্ষপথের বেগ আছে। সো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোর সাথে কেমিস্ট্রি জড়িত, মানে এই ব্যাপারগুলোর সাথে ফিজিক্স জড়িত। আচ্ছা, সেকেন্ড দেখো জিনিসটা, শক্তির রূপান্তর। রাসায়নিক বিক্রিয়ার সময় তাপ উৎপন্ন হয় বা শোষিত হয়, এটা ফিজিক্সের একটা মেজর শাখা, থার্মোডাইনামিক্স বা তাপ গতিবিদ্যা। মানে এটা তাপ দিয়ে আসলে কি কি কাজ করা যায়, কার্নোট চক্র, আরো অনেক কিছু আছে এখানে। তো এই ব্যাপারগুলোর সাথে আমাদের এটা জড়িত আর কি। তড়িৎ রসায়ন সব থেকে গুরুত্বপূর্ণ। খেয়াল করো, আমরা যে ইলেকট্রিসিটি, মানে এই যে আধুনিক যে আমাদের সভ্যতা, আধুনিক সভ্যতায় সব থেকে ইম্পর্টেন্ট আবিষ্কার হচ্ছে বিদ্যুৎ। কারণ বিদ্যুৎ দিয়ে সমস্ত কিছু চলছে, তোমার ঘরের যত ডিভাইস আছে সেটা চলছে। ইভেন তুমি যেই ফোন থেকে কিউআর কোড স্ক্যান করে ভিডিওটা দেখছো, সেটাও কিন্তু বিদ্যুতে চার্জ দেওয়া হচ্ছে। এখন বিদ্যুৎ জিনিসটা আমরা ফিজিক্সের সাথে রিলেট করি আর কি, মানে বিদ্যুৎ বলতে আমরা ফিজিক্সের অবদানকে বুঝি। বাট এই বিদ্যুতের মূল জিনিস কিন্তু ইলেকট্রন। খেয়াল করো যে ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় ব্যাটারিতে রাসায়নিক বিদ্যুৎ, রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়, যা পদার্থবিজ্ঞানের বিদ্যুৎ সূত্রের উপর ভিত্তি করে চলে। পদার্থবিজ্ঞানের বিভিন্ন নিয়ম, খেয়াল করো, নিয়ম তত্ত্ব ব্যবহার করে রসায়নের বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করা যায়। ভৌত রসায়ন হলো রসায়নের একটি শাখা, যা বিভিন্ন তত্ত্ব, পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব এবং সূত্রের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ফিজিক্সের যেই বিদ্যুৎটা বা ফিজিক্সের অনেক হিসাব নিকাশ, যেটা কিনা কেমিস্ট্রির উপর ভিত্তি করে করতে হয়। বিশেষ করে বিদ্যুতের কথাটা মেনশন করছে এই জন্য, বিদ্যুৎ মানে ইলেকট্রন প্রবাহ। আমরা যখন কোনো একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে বিদ্যুৎ ইলেকট্রন প্রবাহিত করতে পারি, তখনই সেখানে বিদ্যুৎটা আসলে উৎপন্ন হয়, বা বিদ্যুৎটা ইলেকট্রন প্রবাহের বিপরীত দিকে প্রবাহিত হয়। তো এই যে ব্যাপারটা, যে ইলেকট্রন কিসের টপিক, কেমিস্ট্রির টপিক, আর বিদ্যুৎটা কিসের জিনিস, ফিজিক্সের জিনিস, এখান থেকে আমরা ফিজিক্সের সাথে কেমিস্ট্রির একটা সম্পর্ক ব্যাখ্যা করতে পারি। তো এইগুলো জাস্ট একটা শর্ট নোট। এ ব্যতীতও কিন্তু তোমার আরও অনেক ব্যাখ্যা থাকতে পারে, আরও অনেক ছোটো ছোটো জিনিস থাকতে পারে, কিন্তু আমরা আসলে আমাদের এই বইয়ের জন্য একটা ফিক্সড কিছু জিনিস এখানে আলোচনা করে দিলাম, যেগুলো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এক্সামে এগুলো যদিও খুব বেশি একটা আসে না, জাস্ট জানার জন্যই বলা। প্রথম অধ্যায়ে তোমরা জাস্ট জানো যে কার সাথে কার সম্পর্ক কোন দিক থেকে, তাহলেই হবে। আচ্ছা, এবারে দেখো, আমরা এবার কথা বলবো গণিতের সাথে আসলে রসায়নের সম্পর্কটা কিরকম। তো দেখো, গণিত দরকার নাই, মানে বিজ্ঞানের এমন কোনো সেক্টর নাই যেখানে আসলে গণিতের উপস্থিতি নাই। গণিত সব জায়গাতেই লাগবে। বিজ্ঞান মানেই হচ্ছে তোমার সেখানে ম্যাথ লাগবে। কারণ তোমরা জানো যে বিজ্ঞান আসলে এইটাই বিশ্বাস করে যে কোনো কিছু ম্যাথমেটিক্যালি প্রমাণ করাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা ওইটাই বেশি বিলিভ করি যেটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করতে পারি। হিসাব নিকাশের কথা বলো, যে কোনো কিছুই। তো গণিত সব জায়গাতেই লাগে। এখানে বিশেষ করে কেমিস্ট্রির যেই সেক্টরগুলোতে ম্যাথমেটিক্যাল হিসাব নিকাশ বেশি প্রয়োজন, যেরকম দেখো পরিমাণগত বিশ্লেষণ। পরিমাণগত বিশ্লেষণ বলতে কি, দেখো একটা বিক্রিয়ায় কতটুকু বিক্রিয়ক লাগবে, কতটুকু উৎপাদ তৈরি হবে, দ্রবণের ঘনমাত্রা নির্ণয়, পার্টিকেল এবং বীজগণিতের একান্ত প্রয়োজন। অর্থাৎ উৎপাদ কতটুকু হবে, বিক্রিয় কতটুকু প্রয়োজন হবে, উৎপাদ সেখান থেকে কতটুকু তৈরি হবে, এই যে হিসাব নিকাশটা, তাহলে হিসাব নিকাশ মানে তো ম্যাথের উপস্থিতি। এবং এখানে বিশেষ করে পাটিগণিত, আমরা কিন্তু ঐকিক নিয়ম বলতে একটা টার্ম রয়েছে, আমরা কেমিস্ট্রিতে এটা প্রচুর ব্যবহার করি। একটা বিক্রিয়া করে আমরা এরকম বলি যে এতটুকু হাইড্রোজেন বিক্রিয়া করে এতটুকু অক্সিজেনের সাথে 1 গ্রাম কতটুকু আর 10 গ্রাম কতটুকু, এই টাইপের যে ঐকিক নিয়ম, এই নিয়মগুলো আমরা প্রচুর ব্যবহার করেছি। পাটিগণিত এবং বীজগণিত দুইটারই আসলে অনেক বেশি অ্যাপ্লিকেশন রয়েছে কেমিস্ট্রির ক্ষেত্রে। বিক্রিয়ার হার। আচ্ছা, হার মানে কি বলতো, কোনো একটা কিছু কত ফাস্ট ঘটবে, তো ফাস্ট ঘটবে বা স্লোয়ার ঘটবে, এটার ক্ষেত্রে মূল ভূমিকাটা পালন করে টাইম, সময়। আমরা সময় দিয়ে ভাগ করে দেখবো যে আসলে কার সময় কত বেশি লাগছে, কার সময় কত কম লাগছে। তো এই যে কোনো কিছু কত দ্রুত ঘটবে বা কত ধীরে ঘটবে, এটা কিন্তু ক্যালকুলাস এবং গ্রাফিক্যাল বিশ্লেষণের মাধ্যমে বের করা যায়। পিএইচ এবং লগারিদম। পিএইচ মানে কি, কোনো একটা দ্রবণ কি অম্লীয় হবে নাকি ক্ষারীয় হবে, এই যে ব্যাপারগুলো থাকে, এই ব্যাপারগুলো আমরা পিএইচ এর মান থেকে সহজে আইডেন্টিফাই করতে পারি। তো এই পিএইচ এর মান নির্ণয় করতে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে। এছাড়াও দেখো, 3টা টার্ম তো অলরেডি বলেই দিয়েছে। এছাড়াও দেখো, তাপ উৎপত্তি বিক্রিয়া ডেল এইচ এর মান নির্ণয় করতে হয়।
তাপ হারি বিক্রিয়া ডেলেজের মান নির্ণয় করতে হয়, যে এই যে তাপ উৎপাদী বিক্রিয়া বা তাপ হারি বিক্রিয়া ডেলেজের মান আমরা নির্ণয় করি, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই মানগুলোর সাহায্য নিতে হয়। তাই ওভারঅল বলা যায় যে পরিমাণগত বিশ্লেষণ, বিক্রিয়ার হার নির্ণয়, পিএইচ এবং লগারিদম, ডেলেজের মান নির্ণয়, এই সকল সেক্টরে ম্যাথ কেমিস্ট্রির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে, মানে একদম নিবিড়ভাবে জড়িত আছে। তুমি ম্যাথের হিসাব নিকাশ ব্যতীত কেমিস্ট্রির এই ডিসিশনগুলো নিতে পারবা না। তাই বলা যায় যে গণিতের সাথে বিজ্ঞানের এই রসায়নের সম্পর্কটা অনেক বেশি। আচ্ছা, আমরা এবার একটু কথা বলবো আমাদের নেক্সট পার্ট, রসায়নের সাথে পরিবেশ বিজ্ঞানের সম্পর্ক। পরিবেশ বিজ্ঞান, আচ্ছা, তো দেখো কেমিস্ট্রির সাথে কিন্তু এনভায়রনমেন্টের একটা মানে অনেক ভালো একটা সম্পর্ক রয়েছে, এবং এনভায়রনমেন্ট ও কেমিস্ট্রি এত ভালো সম্পর্কের কারণে আমাদের কিন্তু নতুন একটা সাবজেক্ট রয়েছে, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি। অর্থাৎ এনভায়রনমেন্টের কেমিস্ট্রির উপাদান কিভাবে বাড়ে, কিভাবে কমে, কোনটা বাড়লে ভালো, কোনটা কমলে ভালো, এই জাতীয় উপাদানগুলো নিয়ে আমরা এখানে কাজ করি। তোমরা জেনে থাকবা যে ঢাকা শহরে আসলে কি দূষণের মাত্রাটা একটু বেশি। কেন বলো তো? কারণ এখানে প্রচুর জীবাশ্ম জ্বালানি পোড়ানো হয়, এবং এই জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে কার্বন ডাই অক্সাইডের মতো ক্ষতিকর গ্যাস তৈরি হয়। তাহলে এই যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, এটা আমাদের জন্য ক্ষতিকর। তাহলে এটা কখন আমাদের জন্য উপকারী হবে? যদি আমরা কার্বন ডাই অক্সাইডের পরিমাণটা কমিয়ে অক্সিজেনের পরিমাণটা বৃদ্ধি করতে পারি। অর্থাৎ যদি এরকম সম্ভব হয় যে ঢাকা শহরে আমরা রাস্তার আশেপাশে গাছ রোপণ করব, গাছ লাগাবো, যেখানে আমরা গাছ থেকে একদম নির্মূল অক্সিজেন পাবো, তখন সেই পরিবেশটাকে আমরা ভালো পরিবেশ, নির্মল পরিবেশ, স্বাস্থ্যকর পরিবেশ, এগুলো আমরা তখন বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, ওকে। সো খেয়াল করো, সো দেখো যে বায়ুমণ্ডলের গ্যাসীয় ভারসাম্য রক্ষা, ওজোন স্তরের গুরুত্ব, বায়ুমণ্ডলের উপস্থিতি, গ্রিন হাউস গ্যাস, এই যে গ্যাসগুলোর কথা বলেছে, এবং গ্যাসগুলোর ঘনত্ব বৃদ্ধি, তাপমাত্রা, তাপীয় সাম্যাবস্থা নষ্ট সহ বৈশ্বিক উষ্ণায়ন সম্পর্কে রসায়নের মাধ্যমে জানা যায়, ফলে সঠিক পদক্ষেপ গ্রহণে আগাম ঝুঁকি এড়ানো সম্ভব। অর্থাৎ তুমি পৃথিবীর যে ক্ষতিকর যে মানে ক্ষতির মাত্রা ইন ফিউচারে, আমাদের এখানে একটা বিশেষ টার্ম ব্যবহার করা হয়েছে গ্লোবাল ওয়ার্মিং, পৃথিবীর তাপমাত্রা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। এখন কেন বাড়ছে? কারণ আমরা সবাই অনেক পরিমাণে ফসিল ফুয়েল বার্ন করছি। ফসিল ফুয়েল বার্ন কেন করছি? নাম্বার 1 খাদ্য উৎপাদন করার জন্য, নাম্বার 2 পরিবহন সেক্টরের জন্য, নাম্বার 3 কখনো কখনো দাবানল হচ্ছে, বিভিন্ন বনে আগুন লেগে যাচ্ছে, সেখান থেকেও প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হচ্ছে। সো এই যে জিনিসগুলো বেড়ে যাচ্ছে, এগুলো কমাতে হবে, তা না হলে পৃথিবীর যে নিম্ন অঞ্চলসমূহ রয়েছে সেই অঞ্চলসমূহ প্লাবিত হবে, মেরু অঞ্চলের বরফ গলে যাবে, অঞ্চলগুলো ডুবে যাবে পানির নিচে। সো বায়ুমণ্ডলীয় রসায়ন সম্পর্কে জ্ঞান রাখাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর, সবুজ রসায়ন, শিল্প উৎপাদনে পরিবেশ বান্ধব কাঁচামাল ব্যবহার করে ক্ষতিকর বজ্র উৎপাদন কমিয়ে পরিবেশের দূষণ সর্বনিম্ন পর্যায়ে নিয়ে যাওয়া সবুজ রসায়নের আলোচ্য বিষয়। অর্থাৎ গ্রিন কেমিস্ট্রি বলতে এইটাই বোঝানো হয় যে তোমার যেখানে তোমার কাঁচামাল যখন আমরা ব্যবহার করি কোনো একটা বিক্রিয়া করার ক্ষেত্রে, আমরা চেষ্টা করব সর্বোচ্চ যেন কম পরিমাণে মানে বজ্র পদার্থ যেন কম পরিমাণে উৎপন্ন হয়, এইটা আমরা সবসময় ট্রাই করব। কেন? কারণ দেখো বজ্র পদার্থ যদি বেশি উৎপন্ন হয়, এক তো আমার জন্য টাকা পয়সার দিক থেকেও ক্ষতি, দ্বিতীয়ত আমার সেটা এনভায়রনমেন্টের জন্যও ক্ষতি, আমাদের বেশি বজ্র উৎপাদন হয়ে যাবে। তো আমরা সেই ক্ষেত্রে যত কম পরিমাণে বজ্র পদার্থ উৎপাদন হয়, মানে বজ্র পদার্থ যেন বেশি উৎপাদন না হয়, কম যেন উৎপন্ন হয়, সেই দিকে আমরা মূলত ফোকাস করার চেষ্টা করব। দেন দেখো কৃষি ও খাদ্য নিরাপত্তা, মাটির উর্বরতা বৃদ্ধিতে উপযুক্ত সার, ক্ষতিকর পোকা দমনের জন্য কীটনাশক, এই যে আমরা সার কীটনাশক এগুলো যে আমরা ব্যবহার করি, এগুলা একটা পরিমাণ মতো ব্যবহার করতে হবে, এবং সেই পরিমাণটা তুমি কেমিস্ট্রি থেকে ধারণা পাবা, বা এগ্রিকালচারও এখানে এটার সাথে রিলেটেড হতে পারে যে কতটুকু জমিতে কি পরিমাণ সার দেবো আমি। ঠিক আছে? সো এই যে ব্যাপারগুলো থাকবে, এগুলোর জন্য কেমিস্ট্রির যে জ্ঞান সেই জ্ঞানটা অবশ্যই লাগবে। এছাড়াও দেখো যে কীটনাশকের কথা বললাম, তো অনেক সময় হয় যে জমিতে যদি আমরা অতিরিক্ত কীটনাশক দেই, বৃষ্টির পানির সাথে সেই কীটনাশকগুলো নদী বা খাল বা এমনকি পুকুরে গিয়েও পানিগুলো পড়তে পারে, মাছ মারা যেতে পারে, ওই পুকুর থেকে জামা কাপড় বা যদি কোনো খাবার দাবার রান্না করা হয় ওই পানি থেকে, সেখানেও ক্ষতিকর হতে পারে। তো এই ব্যাপারগুলো আসলে আমাদের এই ব্যাপারগুলো সম্পর্কে আমাদের জ্ঞান রাখতে হবে। আচ্ছা, পরিবেশের বিভিন্ন উপাদানের রাসায়নিক গঠন, তাদের পারস্পরিক বিক্রিয়া, দূষণ রোধে রাসায়নিক সমাধান প্রয়োজন, রসায়নের সাথে এই জিনিসগুলো মানে একান্তভাবে জড়িত। তো আমাদের এই ব্যাপারগুলো আমরা আসলে ক্লিয়ার করে ফেললাম। তো আশা করছি তোমরা এই পয়েন্টটাও বুঝতে পেরেছো। আচ্ছা, তো সর্বশেষ পার্ট নিয়ে আমরা এখন কথা বলবো। দেখো সর্বশেষ পার্টের মধ্যে কি রয়েছে, এখানে বলছে যে রসায়নের সাথে ভূতত্ত্ববিজ্ঞানের সম্পর্ক, অর্থাৎ পৃথিবীর নিচের যে শিলা, বিভিন্ন পাথর বা অন্যান্য যে চুম্বক ক্ষেত্র বা আর অন্যান্য যা কিছু আছে, এইসবের সাথে রসায়নের সম্পর্ক কি। প্রথম কথা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ প্রক্রিয়া খনিজ শিলা বিশ্লেষণ। আগ্নেয়গিরি, আগ্নুৎপাত বা ম্যাগমার শীতলীকরণের সময় খনিজ শিলা তৈরি হয়,
তাপ এবং চাপের রাসায়নিক বিক্রিয়ার ফলে সৃষ্ট খনিজ পদার্থ শিলা মূলত বিভিন্ন রাসায়নিক উপাদানের মিশ্রণ। এদের গঠন ও বিশুদ্ধতা রসায়নের মাধ্যমে জানা যায়। অর্থাৎ পৃথিবীর নিচের যে শিলাগুলো থাকে সেগুলো কতটা বিশুদ্ধ, কোনটার মধ্যে কার্বন বেশি, কোনটার মধ্যে কার্বন কম, ইত্যাদি ইত্যাদি গঠন আমরা কেমিস্ট্রির জ্ঞান থেকেই সেটা জানতে পারি। খনিজ সম্পদ আহরণ, খনি থেকে বিভিন্ন আকরিক উত্তোলন, তা থেকে বিশুদ্ধ ধাতু নিষ্কাশনের প্রতিটি ধাপ জটিল রাসায়নিক প্রক্রিয়ার উপর নির্ভরশীল। নাম্বার 3, জীবাশ্ম ও জ্বালানি, প্রাকৃতিক গ্যাস, কয়লা, পেট্রোলিয়ামের উৎপত্তি এবং এদের দহন ক্ষমতা সংক্রান্ত বিষয় রসায়নের সাহায্যে বোঝা যায়। ভূতত্ত্ব বিজ্ঞান যেখানে পৃথিবীর গঠন এবং উপাদান নিয়ে আলোচনা করে, রসায়ন সেখানে সেই উপাদানগুলোর অভ্যন্তরীণ বৈশিষ্ট্য পরিবর্তন ব্যাখ্যা করে। অর্থাৎ পৃথিবীর যেই পদার্থের যে চেঞ্জটা হয়ে যায়, মানে কোনো একটা পদার্থ ধরো এক অবস্থায় ছিল, মাটির নিচে বিভিন্ন মানে পর্যায়ক্রমিকভাবে সে চেঞ্জ হয় অন্য একটা অবস্থায়, কঠিন থেকে হয়তো বা তরল হয়ে যেতে পারে, বা তরল থেকে হয়তো বা কঠিন হয়ে যেতে পারে, তাপ চাপের এখানে একটা প্রভাব বিস্তার মানে প্রভাব বজায় থাকতে পারে। তো এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রসায়নের দৃষ্টিকোণ থেকে, কারণ এটা যে পরিবর্তনটা ব্যাখ্যা করতে তোমার কেমিস্ট্রির নলেজ লাগবে। কেমিস্ট্রির নলেজ ব্যতীত তুমি এটা আসলে জানতেও পারবে না, এটা আসলে কমপ্লিটও করতে পারবে না। তো সেই হিসেবে আমরা পৃথিবীর অভ্যন্তরীণ প্রক্রিয়া, খনিজ ও শিলা বিশ্লেষণ, আমরা এই জিনিসগুলো এখান থেকে আসলে কেমিস্ট্রি জ্ঞান থেকে জানতে পারি। ওকে, তো তাহলে আমাদের এই যে দেখো আমরা কয়টা পার্ট নিয়ে কথা বললাম, আমরা 5টা অংশ নিয়ে কথা বললাম। একটা হচ্ছে কেমিস্ট্রির সাথে বায়োলজির রিলেশন নিয়ে কথা বলেছি, কেমিস্ট্রির সাথে ফিজিক্সের রিলেশন নিয়ে কথা বলেছি, কেমিস্ট্রির সাথে আমরা ম্যাথ নিয়ে কথা বলেছি, কেমিস্ট্রির সাথে আমরা ভূতত্ত্ব নিয়ে কথা বলেছি, এবং কেমিস্ট্রির সাথে আমরা পরিবেশ নিয়ে কথা বলেছি। তো এই উপাদানগুলো যদি আমরা জানতে পারি, তাহলে আমি আশা করতেছি আমাদের মোটামুটি যা যা আলোচনা আছে সমস্ত আলোচনাগুলোই কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী কোনো একটা পর্বে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।